আসসালামু আলাইকুম। ইসলাম লিগ্যাল সলিউশন বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আমি অ্যাডভোকেট শহীদুল ইসলাম আপনাদের সাথে বিভিন্ন সময় আইনি আলোচনা নিয়ে উপস্থিত হই এবং আইনের একটি ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আমার এই চেষ্টা বা এই যে আমি আপনাদেরকে বক্তব্যগুলো দিচ্ছি, এর থেকে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে আমার এই আলোচনাটা সার্থক হবে বলে আমি মনে করি। তাই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। যুগ উপযোগী বিভিন্ন নতুন আইন সম্পর্কে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো যে সরকার বিভিন্ন সময় বিভিন্ন যে আবাসিক প্রকল্প চালু করেন, সেখানে সেই আবাসিক এলাকায় প্লট বরাদ্দের দিয়ে থাকেন বিভিন্ন ক্যাটাগরিতে। এই বরাদ্দ পাওয়ার জন্য কি কি যোগ্যতা দরকার, কে পেতে পারেন এবং তার সাথে কি কি কাগজপত্র দাখিল করতে হবে এবং এই প্রসিডিওরটা কি, এ নিয়ে আমি সংক্ষিপ্ত একটা আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। সাধারণত ঢাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ যেটাকে আমরা রাজুক নামে চিনি, রাজুক বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প দিয়ে থাকে এবং সেখানে আবাসিক প্লট বরাদ্দের জন্যে পত্র পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকেন, যা ন্যূনতম 2টি দৈনিক জাতীয় পত্রিকায় এবং গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রণালয় এবং রাজুক কর্তৃপক্ষের ওয়েবসাইটে অবশ্যই প্রকাশ করতে হবে। তাহলে আবেদনকারী যারা হবেন তাদের কি কি যোগ্যতা থাকতে হবে? আবেদনকারী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তার ন্যূনতম বয়স 25 বছর হতে হবে এবং এই প্লটগুলো সাধারণত সরকার কিস্তিতে 99 বছরের জন্য লিজ প্রদান করে থাকেন। আবেদন ফর্ম কর্তৃপক্ষ একটা নির্ধারিত প্রেসক্রাইব ফর্মে এই ফর্মটা ফিল আপ করতে হয়। এই ফর্ম রাজুক থেকে ক্রয় করে নিতে হয় এবং নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিময়ে এই ফর্মটি সংগ্রহ করতে হয়। এই ফর্মের সাথে যেই সমস্ত কাগজপত্র অত্যন্ত জরুরি দাখিল করতে হবে, প্রথমত আপনার বয়স প্রমাণের জন্যে জন্ম নিবন্ধন সনদ বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা অন্য যে কোনো সমমানের সার্টিফিকেট আপনাকে দাখিল করতে হবে। দ্বিতীয়ত জাতীয় পরিচয়পত্র, যেটাকে আমরা এনআইডি কার্ড বলি, অথবা কোনো হালনাগাদ পাসপোর্ট এর কপি অবশ্যই দাখিল করতে হবে। হালনাগাদ আয়কর রিটার্ন এর কপি দাখিল করতে হবে, একটি টিন সার্টিফিকেট দাখিল করতে হবে এবং কোনো ব্যক্তি যদি অবিবাহিত হয় সেক্ষেত্রে সিটি কর্পোরেশন বা পৌর মেয়র বা কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র লাগবে। স্বামী বা স্ত্রী এই সম্পর্ক নিশ্চিত করার জন্যে নিকানামা বা বিবাহ নিবন্ধন পত্র হিসেবে জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশি পাসপোর্টের অনুলিপি দাখিল করতে হবে। যদি কোনো ভদ্র মহিলা বা ভদ্র পুরুষ বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে থাকেন, অর্থাৎ তিনি যদি প্রমাণ করতে চান যে তিনি
বিধবা মহিলা মানে বিপত্নিক বা স্বামীর সাথে সম্পর্ক নেই এরকমের যদি হয়, তাহলে তালাকনামার কপি দাখিল করতে হবে। এছাড়া গভর্নমেন্টের নির্ধারিত যে ফি টাকা, প্লটের মাপ অনুসারে সেই টাকা আপনাকে দিতে হবে। যেমন ধরেন প্লটের ইটা থাকতে পারে 5 কাঠা, 7.5 কাঠা বা 10 কাঠা, এবং এর একটা আর্নেস্ট মানি বা জামানত আপনাকে দাখিল করতে হবে। তবে এই জামানতটা যদি আপনি প্লট বরাদ্দ না হয়, সেক্ষেত্রে আপনি জামানতের টাকা ফেরত পাবেন। এই প্লটের সংখ্যার চেয়ে যদি আবেদনকারীর সংখ্যা বেশি হয়, সেক্ষেত্রে কর্তৃপক্ষ লটারির ব্যবস্থা করতে পারেন। লটারির মাধ্যমে এটা প্রদান করে থাকেন। যদি কোনো ব্যক্তি এই ক্ষতিগ্রস্ত হন, ক্ষতিগ্রস্ত মিন যেই এলাকায় এই নতুন প্রজেক্টটা চালু করা হয়েছে সেখানে ইতিপূর্বে তার জমি ছিল, এরকমের ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাদের একটি বরাদ্দ দেওয়ার বিধান রয়েছে এবং তারা এখানে এই সমস্ত কাগজপত্র কিন্তু অবশ্যই দাখিল করতে হবে এবং তারা যে ক্ষতিগ্রস্ত তার প্রমাণস্বরূপ একটা লিস্ট আছে, সেই লিস্টটার নম্বর এবং লিস্টটা দাখিল করতে হবে। তবে কোনো ব্যক্তি এই প্লটের জন্য যোগ্য হবেন না যদি তার নিজ নামে বা তার স্ত্রী বা স্বামীর নামে ইতিপূর্বে কর্তৃপক্ষের কোনো ভূমি বা আবাসিক প্লট বরাদ্দ পেয়ে থাকেন। তবে এর ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হলো যে আবেদনকারী যদি অন্য কারো উপর নির্ভরশীল না হয়, তাহার বৈধ আয়ের উৎস থাকে এবং তিনি যদি করদাতা হন। দ্বিতীয়ত, আবেদনকারী স্বামী বা স্ত্রী উভয়ই মূল অধিবাসী বা ক্ষতিগ্রস্ত হিসেবে আবাসিক প্লট বরাদ্দ পেতে পারেন। তবে কোনো ব্যক্তি যদি মিথ্যা ও ভুল তথ্য সম্বলিত কোনো আবেদনপত্র দাখিল করেন এবং জামানতের টাকাও প্রদান করেন, তিনি যদি বরাদ্দ পেয়েও থাকেন, সাবসিকুয়েন্টলি যদি তার এই মিথ্যা ও ভুল তথ্য পাওয়া যায়, সেক্ষেত্রে কর্তৃপক্ষ তার বরাদ্দ বাতিল করতে পারেন এবং তার আবেদনটাও বাতিল করতে পারেন। বর্তমান যে বরাদ্দ নীতিমালা 2024-এ কোনো ভূমি বা আবাসিক প্লট হস্তান্তর গ্রহণ করার পর অথবা বরাদ্দ গৃহীতা বরাদ্দকৃত প্লটটি আইন ও এই বিধি অনুসারে অন্য কারো নিকট হস্তান্তর করিবার পর যদি ইহা প্রমাণিত হয় যে বরাদ্দ গৃহীতা মিথ্যা ও ভুল তথ্য প্রদান করিয়া প্লট বরাদ্দ গ্রহণ করিয়াছেন, তাহা হইলে উক্ত বরাদ্দ ও হস্তান্তর বাতিল হবে। যা আগেই বলেছি যে যদি কেউ ফ্রড প্র্যাকটিস করে বা মিথ্যা তথ্য দেয়, তাহলে তার এটা বাতিল হয়ে যাবে। বরাদ্দপত্র প্রদান, দখল, ইজারা দলিল ইত্যাদি। বরাদ্দ দেওয়ার পূর্বে যে নির্বাচিত যোগ্য আবেদনকারীদের প্রয়োজনীয় শর্তসমূহ উল্লেখ করে সাময়িক বরাদ্দপত্র প্রদান করতে পারে। এই সাময়িক বরাদ্দর পরে বরাদ্দকৃত ব্যক্তি তিনি প্রথম কিস্তির টাকা অবশ্যই প্রদান করবেন এবং এই প্রথম কিস্তির সমুদায় টাকা কর্তৃপক্ষের নিকট পরিশোধ করে তাহার অনুকূলে চূড়ান্ত বরাদ্দ পাবার আবেদন করবেন।
এবং চূড়ান্ত আবেদনপত্রে উল্লেখিত সমুদায় মূল্য পরিশোধের পর আবেদনকারীর অনুকূলে আবাসিক প্লট দখল প্রদান করতে হবে এবং উল্লেখিত ভূমি বা আবাসিক প্লট দখল প্রদানের পর চূড়ান্ত বরাদ্দ প্রাপককে এতদ উদ্দেশ্যে অন্যান্য ফি যদি থাকে পরিশোধ সাপেক্ষে উক্ত ভূমি বা আবাসিক প্লটের ইজারা দলিল সম্পাদন করে দেবেন। এই প্লট সমূহ যে রাজউকের যে প্লট সমূহ কোন কোন কোঠার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয় সেই কোঠাটা হচ্ছে যা রাজউক প্লট বরাদ্দ নীতিমালা 2024-এ উল্লেখ করা হয়েছে। এই বিধিমালার অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী, সরকারি কর্মচারী, মুক্তিযোদ্ধা, পেশাজীবী, বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অর্থাৎ প্রবাসী, সাংবাদিক, স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিজীবী, ব্যবসায়ী, শিল্পপতি, বেসরকারি চাকরিজীবী, শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, ক্রীড়া ব্যক্তিত্ব, আইনজীবী, আইন ও আইনগত দলিল নিরীক্ষা কাজে নিয়োজিত সরকারি কর্মচারী, কৃষিবিদ, প্রকৌশলী, স্থপতি, পরিকল্পনাবিদ, চিকিৎসক, মূল অধিবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য নির্দিষ্ট সংখ্যক আবাসিক প্লট সংরক্ষণ করা যাবে। এছাড়া আরেকটা সংরক্ষিত কোঠা আছে, সেটা হলো যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মচারীরা টোটাল প্লটের 2% তাদের নামে বরাদ্দ পেতে পারেন। তাছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর বা সংস্থাসমূহের কর্মচারীদের জন্য 2% এবং কর্তৃপক্ষের কর্মচারীদের, কর্তৃপক্ষ মিন রাজউক এর কর্মচারীদের জন্য 2% কোঠা সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া যে এই বিধিমালায় অন্যান্য বিধানের সাথে কর্তৃপক্ষ জনস্বার্থে কিছু ব্যক্তিকে প্লট বরাদ্দ প্রদান করতে পারবে, যা লটারি ছাড়াই, যেমন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী বা সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি, সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সরাসরি সদস্য, প্রজাতন্ত্রের কর্মে বা কর্তৃপক্ষের আইন প্রণয়ন বিষয়ক কাজে উল্লেখযোগ্য অবদান রাখিয়াছেন এরূপ সরকারি কর্মচারী অথবা এমন কোনো পেশাজীবী যিনি প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত না থাকলেও যাহার কর্মকাণ্ড দ্বারা জনসেবা বা জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বা করিয়াছেন, অথবা এমন কোনো ব্যক্তি যিনি জনগণ বা রাষ্ট্রের কল্যাণে বিশেষ অবদান রেখেছেন, অথবা নিবেদিত প্রাণ কোনো সমাজকর্মী বা সমাজসেবককে সরকার এই প্লট বরাদ্দ করতে পারবেন। এখানে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে যে নির্ধারিত সময়ের মধ্যে প্রেসক্রাইব ফর্মে আবেদনপত্র করতে হবে এবং সেই আবেদনপত্রটি অবশ্যই নির্ভুল এবং সঠিক পদ্ধতিতে করতে হবে এবং এই আবেদনপত্রে
অনেক তথ্য সেখানে আপনাকে প্রদান করতে হবে। সেখানে আপনার ব্যক্তিগত তথ্য, আপনার সম্পত্তির তথ্য সেখানে থাকবে এবং পাশাপাশি যেই সমস্ত কাগজপত্র দাখিল করতে হবে, এর যদি আপনি কোনো কাগজ দিতে ব্যর্থ হন, তাহলে এই আবেদনপত্র বাছাই করার সময় আপনার আবেদনপত্রটি বাতিল করতে পারে। এবং এই আবেদনপত্রে যদি আপনি কোনো ভুল তথ্য প্রদান করেন, তাহলে যে কোনো সময় আপনার সেই আবেদন বাতিল, এবং যদি আপনি বরাদ্দ পেয়েও থাকেন, সে বরাদ্দটাও কর্তৃপক্ষ বাতিল করতে পারেন। তাহলে আমরা আজকে এটুকু বুঝতে পারলাম যে রাজউক কর্তৃক যেই সব প্লট বরাদ্দ করা হয়, এটা বাংলাদেশের যে কোনো নাগরিক এর প্লট বরাদ্দ পাওয়ার জন্য আবেদন করতে পারবে এবং সেখানে যে কোঠা নির্ধারণ করা হয়েছে, এই কোঠা ছাড়াও যিনি 25 বছরের ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তি এবং সরকারকে ট্যাক্স প্রদান করেন, অর্থাৎ ট্যাক্স পেই, যার 3 নাম্বার আছে, 3 নাম্বার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আছেন এবং যিনি নিয়মিত কর পরিশোধ করেন এবং বিবরণী দাখিল করেন, তিনি এই আবেদন করার জন্য যোগ্য ব্যক্তি এবং এই আবেদন করে আপনিও হতে পারেন রাজউকের একটি প্লটের গর্বিত মালিক। তাহলে আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো বিষয়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।